আমার বিয়ের ১ মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত আমি আমার বরকে দেখতে পাইনি। কেননা সে রাতে যখন আসে লাইট বন্ধ করেই ঘরে আসে। আর সকালে আমার ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে যায়। এই রহস্যটা জানার জন্য একদিন আমি আমার জায়গায় কাজের মেয়েটিকে শুইয়ে দিলাম এবং নিচে ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম। যখন লাইট অন করলাম তখন আমার চিৎকার বেরিয়ে এলো। কেননা হঠাৎ করে আমার চোখে ঘুম এসে গেল। কিন্তু তারপরও আমি চোখ খুলতে বাধ্য হলাম। আমি ৪ ঘন্টা ধরে ঘরে বসে আমার বরের জন্য অপেক্ষা করছি। এভাবে বসে থাকতে থাকতে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেছিল। যখনই হঠাৎ করে ঘড়ির দিকে তাকালাম তখন দেখি রাত ১টা বাজে। আমার তখন হুঁশ উড়ে গেল। কারণ আজকে তো আমার ফুলশয্যা, আমার ১ম রাত, যে রাতে স্বামী এবং স্ত্রী একে অপরকে চিনতে এবং বুঝতে পারে, জীবনভর একসাথে থাকার প্রতিজ্ঞা করে। আমি এখনও আমার বরকে দেখিনি, কারণ আমাদের বংশে একটা রিচুয়াল আছে, যেটা হলো বিয়ের আগে মেয়ে এবং ছেলে একে অপরের ছবিও দেখবে না, মুখোমুখি তো দূরের কথা। শুধুমাত্র বোনের থেকে শুনেছিলাম যে আমার বর ভীষণ হট, তাই নিজেই মনের মধ্যে স্বপ্নের মায়াজাল বুনতে শুরু করেছিলাম। সেই জন্য এ রাতের অপেক্ষা অনেক দিন থেকেই করেছিলাম। আর যখন আমাকে এনে এই ঘরে বসানো হলো তখন আমি একটু ভীত হয়েছিলাম, কিন্তু ৪ ঘন্টা বসে থাকার পর আমার কোমরে ব্যথা হতে লাগলো। বরং অপেক্ষা করে করে আমার সব স্বপ্ন তো শেষই হয়ে যাচ্ছিল। একবার ভাবলাম যে উঠে বাইরে যাই, আর গিয়ে দেখি যে আমার বর আসলে কোথায় আছে। কিন্তু তারপর ভাবলাম নতুন বউ এর বাইরে যাওয়া ঠিক হবে না। যখন চোখে ঘুম আসলো তখন বিছানায় বসে বসে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। আমার পক্ষে এর চেয়ে বেশি অপেক্ষা করা সম্ভব ছিল না। আর ঠিক তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। আমি ঘাবড়ে গিয়ে উঠে চোখ খুলে দেখলাম, কিন্তু ঘরের মধ্যে ভীষণ অন্ধকার থাকায় কিছুই দেখতে পেলাম না। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কিন্তু পায়ের কোনো শব্দ পেলাম না। তাই একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, শোনো, এটা কি তুমি? এই ঘরে এত অন্ধকার কেন? কারেন্ট কি চলে গেছে? আমি এক নিঃশ্বাসে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। তখনই একজন পুরুষের গলা শুনতে পেলাম। সে বলল, আমি তোমার স্বামী। আমি তো শুধু এটুকুই শুনতে চেয়েছিলাম। আর এটা শোনার সাথে সাথে আমার হৃদয়ের স্পন্দন আরও বেড়ে গেল। আমি জানতাম এই সময়ে আমার ঘরে আমার বর ছাড়া আর কেই বা হতে পারে। আমার বরের আওয়াজ শুনে আমার সমস্ত ক্লান্তি যেন সঙ্গে সঙ্গে কেটে গেল। এবার আমার একটু লজ্জাও করতে লাগলো। কিন্তু একটা বিষয় আমি অবাক হলাম যে আমার স্বামী ঘরের মধ্যে লাইট বন্ধ করে এত অন্ধকার করে রেখেছে কেন? আমার কাছে ব্যাপারটা একটা অদ্ভুত বলে মনে হলো। যদি কারেন্ট গিয়েও থাকে তাহলে তো মোমবাতি বা টর্চ নিয়ে ঘরের মধ্যে আসতে পারত। আমি চোখ বড় বড় করে দেখার চেষ্টা করতে লাগলাম। আর ঠিক তখনই আমি একটা পুরুষের ছায়া দেখতে পেলাম, যে কিনা আমার দিকে এগিয়ে আসছিল বলে আমার মনে হলো। আমার স্বামী আমার সামনে এসে বসে পড়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করো, বাইরে বন্ধুদের সাথে গল্প করতে করতে সময় কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারিনি। তুমি তো জানো বন্ধুরা এই সময় কেমন ইয়ার্কি ঠাট্টা করে, আর আমাকে তো একদমই ছাড়তে চায় না। যাক, তুমি ক্লান্ত হয়ে পড়েছো, আমার মনে হচ্ছে তোমার ঘুমানোর প্রয়োজন। বাকি কথা না হয় আমরা কাল বলবো। আমার বর কথা বলার সময় তোতলাচ্ছিল। তার মুখ থেকে তো শব্দগুলো পর্যন্ত ঠিকমতো বের হচ্ছিল না। এর মানে একদমই এই নয় যে সে তোতলা। সে তো এমনভাবে কথাগুলো বলছিল যে আমাকে দেখে সে খুব লজ্জা পাচ্ছিল। পুরুষ হয়েও তার এরকম লজ্জা পেয়ে কথা বলা আমায় কিছুটা হলেও টেনশনে ফেলে দেয়। তারপর মনে পড়ল যে আমার ছোট বোনও বলেছিল যে দিদি, তোর হবু বর খুব লাজুক। আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম, তুমি ঘরের মধ্যে অন্ধকার করে রেখেছো কেন? তুমি কি আমায় দেখতে চাও না? এটা স্বাভাবিক ব্যাপার যে বিয়ের ১ম রাতে বউ তার বরের জন্য সেজেগুজে রেডি হয়, যেন তার স্বামী তাকে দেখে তার প্রশংসা করে। আমার কথা শুনে আমার বর কিছুক্ষণ চুপ করে রইল। যখন তোমাকে আমার কাছে বসানো হয়েছিল তখন আমি তো তোমাকে মন ভরে দেখে নিয়েছি। তুমি ভীষণ সুন্দরী, কিন্তু আমার উপর এক তান্ত্রিক জাদুটোনা করেছিল যাতে আমার কখনো বাচ্চা না হয়।
এই জন্য একজন সাধু বলেছিল যে তোমাকে কিছুদিনের জন্য রাতে অন্ধকারে বউয়ের কাছে যেতে হবে। এই কথাটা আমার স্বামী বলল এবং এই কথাটা আমার কাছে খুব অদ্ভুতই লাগলো। কিন্তু ওই সময় আমি এই কথাটাকে সত্যি বলে মেনে নিলাম। কেননা প্রথম রাতেই আমি আমার বরের সাথে কোনো তর্কেই যেতে চাইনি। সেই রাতে ঘুমানোর জন্য আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার স্বামী আমার আগেই শুয়ে পড়েছিল। মনের মধ্যে অনেক আশা নিয়ে বসেছিলাম যে নিজের বরের মুখ দেখতে পাবো, কেননা সে আমার বর বলে কথা। যখন সে বিয়ে করতে আমাদের বাড়িতে আসে তখন তাকে কিছু নিয়মের কারণে দেখা হয়ে ওঠেনি। রাত তো এভাবেই কেটে গেল। আমি ভাবলাম যে চলো ঠিক আছে, কয়েক ঘন্টার ব্যাপার তো, রাতটা তো কেটে যাক। সকালবেলা উঠে আমি প্রথমে আমার বরকে দেখব। আমি আমার বরের কাছে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো আমি আস্তে আস্তে অন্যদিকে ঘুরে গেলাম এবং আমি চমকে উঠলাম, কেননা বিছানায় সে ছিলই না। আমি ঘরের বাইরে এসে দেখলাম আমার শাশুড়ি চিন্তিত মুখে বসে আছে। আমাকে দেখে তার মুখে হঠাৎ করে হাসি চলে এলো, কিন্তু তিনি ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। আমি যখন তার কাছে গেলাম তিনি সাথে সাথে মন্ত্র পড়ে আমার গায়ে ফু দিলেন। এটা দেখে আমার বরের কথা মনে পড়ে গেল। বোধহয় এটা আমার আর আমার বরের জন্যই ছিল। মনে হচ্ছে সত্যি সত্যি তার উপরে কোনো জাদু আছে। সেজন্যে তো শাশুড়ি মন্ত্র পড়ে আমার উপর ফু দিতে লাগলো। কিন্তু সে কোথায়? আমি তো ঘরের মধ্যে তাকে দেখতে পেলাম না। যখন আমি শাশুড়িকে কথা জিজ্ঞেস করলাম তখন শাশুড়ি আমাকে বললেন, বৌমা ও কাজে বেরিয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 7টা বাজে। অফিসের সময় তো 9টা। তাহলে 7টার সময় সে কি করতে গেল? শাশুড়ি আমার দিকে তাকিয়ে আমার মনের প্রশ্নটা বুঝতে পেরে গেলেন আর বলতে লাগলেন যে ওর কাজের কোনো ঠিক নেই। ও নিজের বন্ধুর সাথে মিলে ব্যবসা করে আর যখন তখন ওকে কাজে যেতে হয়। তুমি জলখাবার খেয়ে নাও। আমার মন চাইলো যে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে আমার বরের বিয়ে করার ইচ্ছা ছিল কি না। রাত্রিবেলায় সে আমার সাথে না কোনো কথা বলল আর না নিজের চেহারা দেখালো, আর আমাকে না দেখিয়ে সকালবেলা উঠে কি করে বাইরে কাজে চলে গেল। কেউ কি নিজের বিয়ের পরের দিন কাজ করতে যায়? আমি এই চিন্তাই করছিলাম। তখনই সামনে ঘর থেকে একটা ছেলে বের হলো। আমি তাকে দেখলাম আর তাড়াতাড়ি আমার ওড়না গায়ে দিলাম। আমার শাশুড়ি হেসে আমাকে বলতে লাগলো, বৌমা এটা তোমার দেওর। আমি তাড়াতাড়ি এক নজর তাকে দেখে তাকে নমস্কার করলাম। তিনি তো চোখ দিয়ে জবাব দিয়েই সেখান থেকে বাইরে চলে গেলেন। সারাদিন আমার এভাবেই কেটে গেল। আমি লক্ষ্য করছিলাম যে আমার শাশুড়ি বেশ চিন্তায় আছেন, যদিও তিনি স্বভাবে বেশ ভালো মহিলা ছিলেন। আমাদের সম্বন্ধ ঠিক হওয়ার পরে উনি বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছিলেন। আমি তার মুখে কোনো উদাস ভাব দেখিনি, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি বেশ ভালো মেজাজেই ছিলেন। আমি তো বেশ খুশি ছিলাম যে শাশুড়ি আর বৌমার মধ্যে খুব জমবে, কিন্তু তিনি তো কোনো কথা না বলেই কী সব চিন্তা করতে করতে আনমনা হয়ে গেলেন। আমি যখন তাকে ডাকলাম তখন তিনি নিজের চিন্তাতেই মগ্ন হয়েছিলেন আর আমার দিকে অবাক হয়ে দেখতে লাগলেন। এই বাড়িতে আমার বর শাশুড়ি ছাড়া আমার একটা দেওরও ছিল। আমরা 4জন মানুষ এখানে থাকতাম। আমি সন্ধ্যাবেলায় আমার বর আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একদম নতুন বউয়ের মতো সেজেগুজে বসে রইলাম। হঠাৎ দরজায় একটা আওয়াজ হলো। আমি সাথে সাথে হেসে দরজা খুলে দেখলাম আমার দেওর সুজয় দাঁড়িয়ে আছে। ও আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আমিও তাকে ভালো আছো বলে উত্তরে অপেক্ষা না করে ভিতরে চলে গেলাম। অনেক রাত হয়ে গিয়েছে। বারবার আমার নজর ঘড়ির দিকে যাচ্ছিল। না জানি আমার বর কোথায় আছে। আমার শাশুড়ি জোর করে আমাকে খাবার খাইয়ে দিলেন। দেওরও সেখানে বসেই খাবার খেলো। আমি অনুভব করলাম যে ও আমাকে আর চোখে দেখছে। আমি যখন ওর দিকে দেখলাম তখন ও চমকে অন্য দিকে তাকালো আর তারপর অর্ধেক খাবার রেখেই ঘরের বাইরে চলে গেল। আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসতে লাগলো। আমি এমনি বসে বসে ভাবতে লাগলাম যে এসব কি হচ্ছে আমার সাথে। আমি চিন্তায় পড়ে গেলাম আর ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদতে লাগলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। বোধহয় আমার স্বামী আমাকে পছন্দ করে না। সে হয়তো আমাকে ঘৃণা করে, অথবা সে হয়তো অন্য কাউকে ভালোবাসে।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এবং কাঁদলাম। আর ঠিক তখনই ঘরের মধ্যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। হালকা আলোয় ব্যালকনির বাল্বটা জ্বলছিল, যেটাকে আমি এমনি জ্বালিয়ে রেখেছিলাম। ঠাকুর অন্যদিকে মুখ করে বসে পড়ল। আমি আজকে সমস্ত কথা পরিষ্কার করে জানতে চাই, তাই কিছু না বলে বরের কাছে গিয়ে পাশে বসে পড়লাম। আমার কাঁধ আমার বরের কাঁধের সাথে স্পর্শ করলো। তখন সে কিছু ভেবে বা চিন্তা করে দূরে গিয়ে বসে পড়ল, যাতে আমার শরীর তার সাথে স্পর্শ না করে। আমি আমার বরকে প্রত্যেকটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে সে আমার সাথে এরকম কেন করছে। আমি এরপর আবার একবার বরের দিকে তাকালাম আর ভয়ে ভয়ে আমার বরের হাত ধরলাম। আমার হাত অনুভব করার সাথে সাথে সাগর নিচের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে মুখ করে বসে বলতে লাগলো, যা বলার আছে তাড়াতাড়ি বলো। আমি ভীষণ ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। আমার বরের কথায় আমার চোখে জল চলে এলো। আমি বললাম যে, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? যদি এরকমই হয় তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? বর সাথে সাথে গলা উঁচিয়ে আমাকে বলল, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। ব্যাস, আমার একটা বাধ্যবাধকতা আছে, যেটা আমি তোমাকে আগেই বলেছি। না আমি নিজের চেহারা তোমাকে দেখাতে পারবো, আর না আমার কাছে তোমাকে ভালোবেসে কথা বলার মতো সময় আছে। আমার রাগ হচ্ছিল যে এমন কি বাধ্যবাধকতা থাকতে পারে, যার জন্য আমার বর আমার থেকে দূরে দূরে পালায়, আর আমি তার কাছে যাওয়ার চেষ্টা করতেই থাকি। সেদিনের পর থেকেই বেশ কয়েকটা দিন এভাবেই কেটে গেল, আর প্রতিটি রাত আমি গভীর ঘুমে ঘুমাতে লাগলাম। ফলে আমার চোখ সকালবেলা গিয়েই খুলতো। সারাদিন বর ঘরের বাইরে থাকতো। অন্যদিকে আমি কেন জানি না এরকম অনুভব করতে লাগলাম যে আমার উপর যেন কেউ নজর রাখছে। কিন্তু আমি যখন এদিক ওদিক তাকিয়ে দেখতাম, তখন কাউকেই দেখতে পেতাম না। একবার আমি শাশুড়ির জন্য চা বানিয়ে শাশুড়ির ঘরে যাচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনে আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। বারবার কেউ একটাই শব্দ বলছিলেন, না জানি সে কে। আমার শাশুড়ি তার কাছে কাকুতি মিনতি করছিলেন। না জানি আমার শাশুড়িকে কে ব্ল্যাকমেল করছিল। আমি যখন তার দরজায় টোকা মারলাম আর ঘরের ভিতরে ঢুকলাম, তখন তিনি ফোন বন্ধ করে নিজের চোখের জল মুছতে লাগলেন। আমি তার কাঁদার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, ফোনে তার ভাইয়ের সাথে কথা বলছিলেন। তিনি তার ওপর রেগে আছেন, আর বেশ কয়েক বছর হয়ে গেছে উনি তার সাথে কথা বলেন না, আর শাশুড়ির সাথে দেখা করতেও আসেন না। সেজন্য শাশুড়ি কেঁদে কেঁদে তার কাছে মিনতি করছিলেন। আমার মন শাশুড়ির কথা শুনে খারাপ হয়ে গেল, কিন্তু এরপর যে সত্যি ব্যাপারটা আমার সামনে উঠে এলো, সেটাই আমি অবাক হয়ে গেলাম। কিছুদিন পর শাশুড়ির বোন তার সাথে দেখা করতে আসলো। আমার সাথে উনি খুব ভালোবেসেই কথা বললেন, আমার সাথে খাবারও খেলেন। আমি এটা অনুভব করলাম যে শাশুড়ি আর দেওর দুজনই তাকে পছন্দ করেন না। আমার দেওর তো খাবার খেয়েই ঘরে চলে গেল। মাসি যখন দেওরের এই মেজাজ দেখলেন, তিনি আমার শাশুড়িকে বলতে লাগলেন, তুমি সুজয়ের সম্বন্ধ ছোট বয়সেই আমার মেয়ের সঙ্গে করেছিলে। এবার তুমি বলো যে কবে তুমি আমার মেয়েকে বউ বানিয়ে আনবে। শাশুড়ি তার বোনের কথা এড়িয়ে যাচ্ছিলেন। আমি এটা অনুভব করলাম যে উনি সুজয়ের সম্বন্ধ নিয়ে নিজের বোনের মেয়ের সাথে করতে চাইছেন না। পরের দিন আমার শাশুড়ি ঘুমাচ্ছিলেন, তখন মাসি জেগেছিলেন। আমি রান্নাঘরে নিজের জন্য জলখাবার বানাচ্ছিলাম। তখন মাসি সেখানে এসে আমাকে বলতে লাগলেন যে আমি যেন তার জন্য জলখাবার বানিয়ে দিই। আমি তার জন্য জলখাবার বানালাম আর একসাথে খেলাম। মাসি আমাকে বলতে লাগলেন, সাগরকে তো দেখতে পাচ্ছি না, ও কি এখনো শুয়ে আছে? কাল থেকে তার কি একবারও আমার সাথে দেখা করার ইচ্ছা হলো না? আমি বললাম, সে তো সকাল সকাল নিজের কাজে চলে যায়। তখন তিনি বলতে লাগলেন, সকালে চলে যায় তো রাতে কখন আসে? আমি বললাম, সে অনেক রাতে ফেরে। আমার কথা শুনে মাসি চুপ করে নিজের চা খেতে লাগলেন। আমার মাথার মধ্যে হঠাৎ করেই শাশুড়ির ভাইয়ের খেয়াল এলো। তখন আমি তার কথা বলতে লাগলাম। আমি বললাম, আপনার ভাই কিসের জন্য এত রেগে আছেন? রোজ আমার শাশুড়ি তার কাছে কাকুতি মিনতি করতে থাকেন, আর তিনি নিজের বোনের উপর একটুও নরম হন না কেন? আমার কথা শুনে মাসি তো অবাক হয়ে গেলেন। বলতে লাগলেন, কোন ভাই? আমাদের তো কোনো ভাইই নেই।
মাত্র 2 বোন আমরা। কথাটা শুনে তো আমি ঘাবড়ে গেলাম। যদি আমার শাশুড়ির কোনো ভাই নাই থাকে, তাহলে সে কেঁদে কেঁদে কার কাছে কাকুতি মিনতি করেন? সে যাতে ফিরে আসে, একবার যেন তার সাথে দেখা করে যায়। হঠাৎ আমার শাশুড়িও এসে বলতে লাগলেন যে সুজয় তোর মেয়েকে বিয়ে করতে চায় না। জিজ্ঞাসা করলেন কেন? তখন তিনি বলতে লাগলেন ওর বিয়ে করার ইচ্ছাই নেই। মাসি বললেন যদি তার ইচ্ছা নাই থাকে তাহলে সে এত বছর ধরে সেটা জানায়নি কেন? প্রথমে তো ওর না বলে দেওয়াই উচিত ছিল। আমার শাশুড়ি বলতে লাগলেন যে এই কথাটি তিনিও সুজয়কে বলেছিলেন। তিনি আরও বলেছিলেন যে আমি আমার 2টো ছেলেকে নিয়েই ভীষণ দুঃখী। ওরা নিজেরাই নিজেদের মর্জির মালিক। এটা বলতে বলতে উনি কাঁদতে লাগলেন আর আমি তাকে চুপ করাতে লাগলাম। বিরক্ত তো আমিও আমার বরে নিয়েছিলাম। এই জন্য আমি ঠিক করলাম যে আমি আমার বরের সামনে আছি, হয়তো সেই জন্যে উনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না। আমি কিছুদিনের জন্য নিজের বাবার বাড়ি চলে যাব। যাই হোক, যাতে সে আমার কদর বোঝে। একদিন আমার মন ভীষণ অস্থির হয়ে উঠল। তখন শাশুড়িকে জিজ্ঞেস করলাম আর বাবার বাড়ি চলে গেলাম। আর ভাবলাম যে এবার আমি আমার মাকে গিয়েও জিজ্ঞাসা করব, কীরকম লোকের সাথে আমার বিয়ে দিয়েছ, যে এখনও পর্যন্ত নিজের মুখটাও নিজের স্ত্রীকে দেখায়নি। কিন্তু আমি তো এটা জানতাম না যে ওখানে পৌঁছানোর পর আমি কি ভীষণ সত্যের মুখোমুখি হতে চলেছি। যখন বাড়িতে পৌঁছালাম তখন একজন পোস্টম্যান আমার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম এটা কার চিঠি এসেছে? তখন তিনি অদ্ভুতভাবে আমাকে দেখতে লাগলেন। সেই চিঠিতে তো আমারই নাম লেখা। চিঠিটা খুলে পড়তে লাগলাম এবং পড়তে গিয়ে আমি আমার জ্ঞানই হারিয়ে ফেললাম। আমি বাবার বাড়িতে আমার নিজের ঘরে ভেতরে গেলাম আর আমার মাথা খাটিয়ে বুঝতেই অনেক সময় কাটিয়ে দিলাম। এবার বোধহয় সব কিছু শেষ। বিয়ের নামে আমার সাথে কোনো খেলা হচ্ছিল। যে চিঠিটা আমার হাতে সেটা সত্যি যখন আমি জানতে পারলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। সারাদিন আমি ঘরের মধ্যেই বসে রইলাম। আমি আমার ছোট বোনকে বললাম ও যেন আমাকে আমার বরের ছবি দেখায়, যেটা ও বিয়ের সময় তুলেছিল। কেননা আমি তো এখনো পর্যন্ত আমার বরের মুখও দেখিনি। আমার বোন আমার একটা ছবি দেখালো, যেটা খাবার খাওয়ার সময় তোলা হয়েছিল। আমি ছবি দেখলাম। আমার বর ভীষণ সুন্দর এবং কম বয়সী যুবক। বাড়িতে আমি কোনো কথাই বলতে চাইছিলাম না, তাই কিছুদিন পরে আবার শ্বশুরবাড়িতে চলে এলাম, কারণ সত্যিটা সবার সামনে আনা জরুরি। রাত্রেবেলায় আবার সেই লোকটি আমার ঘরে আসলো, যে গত 1 মাস ধরে আমার বর হয়ে আমার ঘরে আসতো আর সকাল হতেই ঘরে থেকে বের হয়ে যেত। এ কে যে আমাকে নিয়ে খেলা করছে? এরপর থেকে আমি নিজেই চাইতাম যে সে যেন আমার ঘরে থেকে বেরিয়ে যায়। কেননা এখন আমি জেনে গিয়েছি যে সে আমার বর না। তাও সত্যিটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করলাম, আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন তুমি আমাকে মিস করোনি? আমার প্রশ্ন শুনে সে ঘাবড়ে গেল আর বলতে লাগলো, তুমি আমার স্ত্রী, আমি কি তোমাকে মনে না করে থাকতে পারি? আমি বললাম, আমি তোমাকে দেখতে চাই। আমি আজ বিয়ের ছবিতে তোমাকে দেখেছি, যেটা আমার বোন তুলেছিল। সেই জন্য আমার মন চাইছে যে আমি তোমাকে সামনাসামনি দেখি। আর এমনিতেও 1 মাস হয়ে গেছে, এবার আমি তোমাকে দেখব। আর আমি কোনো জাদু টোনার বিশ্বাস করি না। এবার তুমি নিজে লাইট জ্বালাও, না হলে আমি জ্বালাই। এ বলতে লাগলো যে আমি আগেও তোমাকে বলেছি যে আমার চিকিৎসা চলছে, আর তুমি এই চিকিৎসাকে সত্যি ভাবো বা মিথ্যা, কিন্তু আমি এই চিকিৎসা না করিয়ে নিজেকে তোমার সামনে নিয়ে আসব না। আর যদি তুমি এরকমভাবে আমাকে বিরক্ত করতে থাকো তাহলে আমি আজকের পর এই ঘরেই আসব না। এটা বলে সে ঘরের বাইরে চলে গেল। আমি পরের দিন তাকে আর কিছু বললাম না। সে আবার আমার ঘরে এসে শুতে লাগলো, কিন্তু সে শুতেই আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি ভাবতাম যে কবে এমন রাত আসবে যখন আমি এই লোকটা সত্যি সবার সামনে নিয়ে আসব। পরের দিন আমি আমার কাজের মেয়েকে বাড়িতে থাকতে বললাম। আমি তাকে বললাম যে আমার শরীর ঠিক লাগছে না। রাতে আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কাজের মেয়েটিকে খাইয়ে দিলাম আর তারপর তাকে আমার বিছানায় শুইয়ে দিলাম। আমি লুকিয়ে পড়লাম। আমি সেখানেই লুকিয়েছিলাম যেখানে ঘরের লাইট জ্বালানো সুইচটা ছিল।
রাতে অনেকক্ষণ পরে সেই লোকটি আমার ঘরে আসলো আর এসে বিছানায় বসে পড়ল। আমি ঠিক তখনই লাইট জ্বালিয়ে দিলাম। আর যখন আমি সেই লোকটাকে দেখলাম, আমার তো হুঁশ উড়ে গেল। তাহলে কি গত 1 মাস ধরে আমার ঘরে সেই ছিল? সে আমাকে অবাক হয়ে দেখতে লাগলো। আমি বললাম, তোমার লজ্জা করে না? তুমি আমার ঘরে এরকমভাবে আসা যাওয়া করো? সে কোনো উত্তর দিল না। আমি সেই পেপারগুলো আলমারি থেকে বের করে তার মুখের উপর ছুঁড়তে লাগলাম আর কাঁদতে লাগলাম, কারণ সেগুলো ছিল ডিভোর্স পেপার, যেখানে একটা চিঠিও ছিল যাতে লেখা ছিল, আমি অন্য একজন মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা জবরদস্তি করে আমার সম্বন্ধ তোমার সাথে ঠিক করে। আমি হাজার বারণ করার পরও আমার বিয়ে তোমার সাথেই করিয়ে দেয়, আর এই জন্য আমি বিয়ে রাতেই পালিয়ে এসেছি। আর এবার আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠালাম, যাতে তোমার ইচ্ছা মতো তুমি আবার বিয়ে করতে পারো। তখন তো আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল যখন শুনলাম আমার বর প্রথম রাতেই পালিয়ে গিয়েছিল। আমার ঘরে যে আসতো সে তো আমার দেওর ছিল। আমি জানতে পারলাম আমার দেওর এতদিন আমাকে ঠকাচ্ছিল। আমি তার কলার চেপে ধরে নাড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে সে আমার সাথে এরকম কেন করলো। তখন সে বলতে লাগলো, আমি আজ পর্যন্ত তোমার সাথে এমন কিছু খারাপ করিনি যার জন্য তোমাকে বা আমাকে লজ্জা পেতে হয়। আমি যা কিছু করেছি আমার মায়ের বলাতেই করেছি, কেননা দাদা বিয়ে করে প্রথম রাতেই পালিয়ে গিয়েছিল। তাই মা ভয় পাচ্ছিল যে এই কথাটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে কি হবে। এই জন্য আমি তোমার ঘরে আসতে যেতে থাকতাম, যাতে তোমার কোনো সন্দেহ না হয় আর পুরো কথাটা বদ্ধ ঘরের মধ্যেই থেকে যায়। কিন্তু তোমার সাথে আমি তো কোনো ভুল কাজ করিনি। আমি এবার বললাম, তোমার দাদা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এই জন্য আমার এই বাড়িতে আর কোনো সম্পর্ক নেই। আর পরের দিনই আমার বাবার বাড়ি চলে গেলাম আর সমস্ত কথা আমার বাবার বাড়ির লোককে গিয়ে বলে দিলাম। কিন্তু কয়েক মাস পর আমার শাশুড়ি আমাদের বাড়িতে আসেন। তিনি আমার পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইলেন এবং সুজয়ের সাথে আমার সম্বন্ধের জন্য জিজ্ঞাসা করলেন। তিনি বলতে লাগলেন, এখন আপনাদের মেয়েকে বিয়ে দিতে গেলে ভালো সম্বন্ধ পাওয়াটা একটু মুশকিল হবে। দোষ আমার ছেলের আর আমার। তার থেকে বড় কথা হলো, আপনার মেয়ে কেন শাস্তি ভোগ করতে যাবে? আমি সাগরকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু সে আসেনি। আমার বাবা মা আমাকে সুজয়ের সাথে বিয়ে দিয়েছেন। একটা কথা বোধহয় ঠিকই বলা হয়, একজন নারীর ঘরকে যেমন ধ্বংস করে, তেমনি একজন নারী সেই ঘরকে আবার সুন্দর করে সাজাতেও পারে। ধন্যবাদ বন্ধুরা।